আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায় সম্পর্কিত একতরফা দাখিলা পদ্ধতি রিলেটেড রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তার আগে প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন এই যে আমি এখানে বিশাল একটি সুন্দর প্রশ্নটা একটু বড় আর কি। তো এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে বিনিয়োগের সুদ আর ব্যাংক ঋণের সুদ নির্ণয় করো। এই যে এখানে বিনিয়োগ লেখা আছে 1/9/2017। 1/9 যদি থাকে, 9, 10, 11, 12 4 মাসের সুদ ধরতে হবে যদি 1/9 থাকে। আর 1/5 যদি থাকে তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 8 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ বিনিয়োগের উপর 4 মাসের আর ঋণের উপরে 8 মাসের সুদ কাউন্ট করতে হবে। এই যে আমি বের করে দেখাচ্ছি এখানে আমি উদ্দীপকের অংশটুকু নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করছি। প্রথমে বিনিয়োগের সুদ, বিনিয়োগ কত ছিল 20,000 × 12% 4 মাসের, তাহলে হবে এইভাবে লিখবো 20,000 × 12% × 4 ভাগ 12। আমরা যদি ক্যালকুলেটরে বের করতে চাই তো ক্যালকুলেটরে বের করতে পারি 20,000 × 12% গুণ 4 ভাগ 12 সমান 800 টাকা হচ্ছে। ক্যালকুলেটরে বের করলাম 800 টাকা হচ্ছে, নিচে ডাবল দাগ দিয়ে দিব। এবার ব্যাংক ঋণের সুদ, ব্যাংক ঋণে এখানে দেওয়া আছে 20,000 এর উপর 15% হিসাব করে 1/5 যেহেতু আছে পাশে তাই 8 মাসের হবে। এইভাবে হিসাব করব। এটাও আমি ক্যালকুলেটরে হিসাব করে নিতে পারি 20,000 × 15% ভাগ 12 গুণ 8 সমান 2,000 টাকা। 2,000 টাকা পেলাম ক্যালকুলেটরে, 2,000 টাকা লিখবো। এই হচ্ছে আমাদের বিনিয়োগের সুদ এবং ব্যাংক ঋণের সুদ। ক নাম্বার শেষ হলো, তাই না? তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। এই তথ্যের আলোকে যদি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে চাই তো মূলধন নির্ণয় সূত্র হচ্ছে সম্পদ মাইনাস দায় সমান মূলধন। তা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হবে, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন হবে। তো এই ছকটা দেখে আমরা লিখব, এই ছকের মধ্যে যা আছে এগুলি লিখব, বুঝায়? তাহলে এই তথ্যের আলোকে এই ছকের মাধ্যমে আমরা প্রারম্ভিক আর সমাপনী মূলধন নির্ণয় করব। তো এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। এইখানে উত্তরটা লিখব। আর এটা হচ্ছে উদ্দীপক, উদ্দীপক দেখে দেখে আমরা এইখানে লিখব। আচ্ছা, তো এখানে দুইটা কলাম টাকার ঘরে অঙ্কন করেছি, একটা হচ্ছে প্রারম্ভিক, একটা সমাপনী। 31, একটা হচ্ছে 1/17 আর একটা হচ্ছে 31/12/17, মানে একটা প্রারম্ভিক একটা সমাপনী। একটা জানুয়ারি 1 তারিখ আর একটা ডিসেম্বর 31 তারিখ। এখানেও দুইটা টাকা দেওয়া আছে, দুইটা ঘরে লিখবো। প্রথমে সম্পদ লিখবো, নিচে দায় লিখবো, তারপর দুইটার পার্থক্য নির্ণয় করব। যেমন লক্ষ্য করি প্রাপ্য হিসাব দেওয়া আছে 12,000 আর 20,000। প্রথম ঘরে 12,000, পরের ঘরে 20,000 লিখবো, কারণ যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবো। কলকবজা 40,000 40,000, কলকবজা 40,000 40,000 লিখবো। বিনিয়োগ 20,000 20,000, বিনিয়োগ 20,000 20,000 লিখবো। প্রদেয় হিসাব 8,000 15,500 8,000। মজুদ পণ্যটা আগে লিখি, মজুদ পণ্য 7,000 12,000, 7,000 আর 12,000, মানে প্রদেয় হিসাবটা তো দায়, তাই প্রদেয় হিসাবটা পরে লিখবো। এখানে সম্পদ আছে প্রাপ্য হিসাব, কলকবজা, বিনিয়োগ, মজুদ পণ্য, আসবাবপত্র, নগদ তহবিল, প্রাপ্য বিল, এইগুলো সম্পদ আগে লিখবো। দায় আছে দুইটা, প্রদেয় হিসাব আর ব্যাংক ঋণ, ওই দুইটা পরে লিখবো। তো এরপরে লিখবো মজুদ পণ্যের পরে আসবাবপত্র, শেষের ঘরে আছে 10,000, প্রথম ঘরে নাই। এরপরে নগদ তহবিল, নগদ তহবিল 4,000 আর 10,000, 4,000 আর 10,000। প্রাপ্য বিল 5,000 4,000, প্রাপ্য বিল 5,000 4,000। এই সব থেকে লিখলাম। এখন যদি এখানে কোনো কিছু কিনে স্থায়ী সম্পদ, তাহলে অনেক সময় এখানে আসে, কিন্তু দেখছি না কোনো কিছু নাই, তাই যোগ করব। সম্পদগুলো লিখলাম, লিখে দাগ দিয়ে বা যোগ করব। এইটা যোগ করে এখানে লিখলাম, এইটা যোগ করে এখানে লিখলাম। এটা হচ্ছে মোট সম্পদ। মোট সম্পদ থেকে দায় বিয়োগ করেই মালিকানা সত্ত্ব বা মূলধন বের হবে, প্রারম্ভিক এবং সমাপনী মূলধন। তো দায় বাদ দিব, বাদ দায় সমূহ। এই অঙ্কে দুইটা দায় আছে, যে প্রদেয় হিসাব আর ব্যাংক ঋণ। প্রদেয় হিসাব লিখবো, প্রদেয় হিসাব কত কত আছে 8,000 আর 15,500, 8,000 আর 15,500 ব্র্যাকেটের মধ্যে লিখবো, কারণ এটা বিয়োগ হবে তো, তাই ব্র্যাকেট দিয়ে রাখবো। আরেকটা আছে 15% ঋণ বা ব্যাংক ঋণ, যাই বলি না কেন। 20,000 আছে, এখানেও 20,000 হবে।
20,000 20,000 ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার এই টাকা থেকে এই দুটো মাইনাস করব, এই টাকা থেকে মাইনাস এত এইটা পাবো, আবার এই টাকা থেকে মাইনাস এত দিয়ে এইটা পাবো। এই যে হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রথমটা, আর এটা হচ্ছে সমাপনী মূলধন। নিচে ডাবল দাগ দিয়ে দিব। ভালো করে লক্ষ্য করি, প্রারম্ভিক সম্পদগুলো প্রারম্ভিক লিখছি, সমাপনী সম্পদগুলো সমাপনীতে লিখছি, এই কটা যোগ করে এখানে লিখছি, এই কটা যোগ করে এখানে লিখছি। এবার দায় ছিল দুইটা, একটা হচ্ছে প্রদেয় হিসাব আর ব্যাংক ঋণ, সেই দুইটা দায় লিখেছি, ব্র্যাকেট দিয়ে রেখেছি দায় দুইটা। এবার এটা থেকে মাইনাস এত এটা লিখবো, এটা থেকে মাইনাস এত এটা লিখবো। এই হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। খ নাম্বার শেষ হলো। গ এর জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে বলেছে নিট আয় 53,310 টাকা ধরে বৈষয়িক বিবরণী মানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় সম্পদ এবং দায় যখন লিখবো, শেষ তারিখের গুলা লিখবো, শেষ তারিখে কিন্তু এই যে ঋণ এখানে টাকা নাই, এখানে টাকা থাকবে, স্থায়ী দায় প্রথমে থাকলে শেষেও থাকে। এগুলা দেখে আমরা এখন লিখবো। যাই সমাধানের চেষ্টা করি। এই যে আর্থিক অবস্থার বিবরণী লিখতে পারি, বৈষয়িক বিবরণী লিখতে পারি, সমস্যা নেই। প্রথমে লিখবো সম্পদ সমূহ। সম্পদের মধ্যে আছে প্রাপ্য, নগদ তহবিল আগে লিখি, তাই না? নগদ তহবিল কত আছে? এই যে নগদ তহবিল আছে, শেষে 10,000 লিখবো। এরপরে মজুদ পণ্য কত আছে? 12,000 লিখবো, মানে শেষেরটা লিখবো, শেষের ঘরেরটা। এরপরে প্রাপ্য বিল আছে, এই শেষের ঘরেরটা। আচ্ছা, এরপরে বিনিয়োগ আছে, বিনিয়োগ এই শেষের 20,000 টাকা লিখবো। তারপরে প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব কত টাকা? 8,000 টাকা। প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় আছে কিনা দেখতে হবে। এই যে আছে, এই যে এখানে প্রাপ্য হিসাবের 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তার মানে কি, প্রাপ্য হিসাবের উপর সমন্বয় যেহেতু আছে, তাই প্রাপ্য হিসাব এই ঘরে লিখে এখান থেকে বাদ অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করব 5%। এটার উপর 5% কাউন্ট করে 1,000 টাকা হবে। 20,000 থেকে 1,000 বিয়োগ করে 19,000 টাকা হবে। আর কি কি বাকি আছে? আসবাবপত্র বাকি আছে, তাই না? বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের বকেয়া সুদ ছিল কত? আর কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছিলাম, ওখানে বিনিয়োগের সুদ বকেয়া মানে 800 টাকা হয়েছিল, 800 টাকা লিখবো। এরপরে কল কবজা আছে অঙ্কের মধ্যে, এই যে কল কবজা আছে, এই 40,000 টাকা লিখবো, কল কবজার কোনো ঝামেলা নাই। এরপরে আসবাবপত্র লিখবো, আসবাবপত্র আছে 10,000 টাকা, আসবাবপত্র সমন্বয় আছে। এই যে তিনি আসবাবপত্রের উপর 10% অবস্থায় ধার্য করতে হবে, তাই বাদ অবচয় 10% হিসাব করলে হবে 1,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। আচ্ছা, এবার আর তো সম্পদ দেখছি না, এগুলো যোগ করে এখানে লিখবো। এই মোট সম্পদ পেলাম। আমি আবারও বলছি, সব সম্পদগুলো যোগ করে পেলাম 1,15,300 টাকা। এবারে যে দায় এবং মালিকানা সত্ত্ব আমরা এখানে লিখবো। প্রথমে দায় সমূহ লিখবো। এই অঙ্কে দায় আছে, যে প্রদেয় হিসাবে একটা দায় আছে, কিন্তু প্রদেয় হিসাবের উপর আবার 2% বাট্টা সঞ্চিতি আছে। তো প্রদেয় হিসাব লিখবো। প্রদেয় হিসাবের পাশে আমি এই যে 15,500 টাকা থেকে এর 2% হিসাব করলে 310 টাকা বিয়োগ করে এখানে একবারে লিখে দিলাম। অনেকে আবার এই এটা উপরে লিখে আর একটা লাইন নিচে করে বিয়োগ করে বাট্টা সঞ্চিতি বলে। এক কথায় প্রদেয় হিসাব থেকে বাট্টা সঞ্চিতিটা বিয়োগ করে আমি এখানে লিখলাম। এখানে তোমরা উপর নিচে বিয়োগ করতে পারো, আমি জায়গা এখানে ধরবে না, সেজন্য এই পাশাপাশি করেছি। এরপরে ঋণ আছে 20,000 টাকা, ঋণ লিখবো। ঋণের বকেয়া সুদ ছিল কিন্তু 2,000 টাকা, ক নাম্বারে বের করেছিলাম, সেটা লিখবো। এই তিনটাই দায়, আর দায় নাই, এই তিনটা যোগ করে এখানে লিখলাম। আচ্ছা, এবার মূলধন লিখবো। মালিকানা সত্ত্বের মধ্যে প্রারম্ভিক মূলধন কিন্তু আমরা সম্ভবত খ নাম্বারে বের করেছিলাম, 60,000 টাকা হয়েছিল। 60,000 টাকা লিখবো। প্রারম্ভিক মূলধনের সাথে নিট মুনাফা যোগ করবো। নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 53,310 না কত যেন প্রশ্নে দেওয়া আছে, ওইটা যোগ করব, যোগ করে নিচে লিখবো। এর সাথে মূলধনের সুদ যোগ করব। মূলধনের সুদেই যেখানে বলা আছে মূলধনের উপর 2.5%, অর্থাৎ এখানে বলা আছে 2 সমস্ত 1/2 দেওয়া ছিল, 2.5 হবে, সেটাকে বলা যায় 2 পূর্ণ 1/2 ছিল, তো ওইটাকে ভাঙলে 2.5 হয়, মানে 2.5% হারে সুদ ধরতে হবে। তো 60,000 টাকার উপরে 2.5% সুদ ধরলে সম্ভবত কত টাকা হয় দেখি একটু ক্যালকুলেটরে। 60,000 × 2.5%, 1,500 টাকা হয়।
মূলধনের সুদ 1500 টাকা, এটা যোগ করে এখানে লিখব। এখান থেকে উত্তোলন বিয়োগ করবো। এই যে প্রতি মাসে 2000 টাকা উত্তোলন করেছে, প্রতি মাসে 2000 টাকা উত্তোলন করলে আমাদের হবে 24,000, এক বছরে 24,000। আবার এই 13,000 টাকার পণ্য উত্তোলন করেছে, তাহলে ওই 24,000 আর এই 13,000 অনেক টাকা। উত্তোলনের সুদ 37,000। 37,000 কিভাবে হলো? প্রতি মাসে 2000 উত্তোলন করেছে নগদ, তো 2000 গুণ 12 সমান 24,000। 24,000 আরো পণ্য উত্তোলন করেছে 13,000 টাকা, 13 আর ওই 24, 37,000 টাকা মোট উত্তোলন আমরা বিয়োগ করলাম। বিয়োগ করে এখানে লিখবো। এবার এখানে একটা কথা আছে, এই অঙ্কে গড় মিল হবে। আমরা তো জানি সম্পদ এবং দায় পাশ মিলে যাবে, কিন্তু এখানে মিলে না। যেহেতু মিলবে না, তাই আমরা অনিশ্চিত হিসাব বলে যে টাকা কম হবে 300 টাকা এখানে লিখে দেবো। 300 টাকা অনিশ্চিত হিসাব নামে এখানে লিখে দেবো, যোগ করে নিচে লিখবো। এখন 15,300 টাকা ওটা আগেরটার সাথে মিলে গেল। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।